হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে ইনসাইট একাডেমিয়ার পক্ষ থেকে নতুন একটি চ্যাপ্টার নিয়ে। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের 9-10-এর এসএসসির সাধারণ গণিত অধ্যায় 2 সেট এবং ফাংশন এর প্রথম অংশ 2.1। অর্থাৎ আজকে আমরা মূলত সেট সম্পর্কে সকল কিছু জানব। বুঝছো? তোমার পরীক্ষায় যেখান থেকে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আসুক না কেন, আমি আশা রাখতে পারি আজকের এই ভিডিও দেখার সাথে সাথে বা আজকের এই ভিডিও দেখার পরে তুমি যখন প্র্যাকটিস করবা, তুমি দেখবা আরে ভাই, আমি তো সব মেতে পারি। তাহলে দেখবা তোমার সৃজনশীল অনেক বেশি ভালো হয়ে যাবে। বুঝছো? অ্যান্ড আজকের বেসিক ক্লাসটা যদি ভালো মতো ট্রাই করো অ্যান্ড বুঝো, আমি আশা রাখতে পারি তুমি পরবর্তীতে আমরা যখন সিকিউ সলভ করাবো, এমসিকিউ সলভ করাবো, তখন সেই ক্লাসগুলো তুমি আরও ভালোভাবে করতে পারবা এবং আরও বলা যায় মনোযোগ দিয়ে, যদি একটু মনোযোগী হয়ে থাকো, তাহলে তুমি দেখবা ওই ক্লাসগুলো সবচেয়ে সুন্দরভাবে তুমিই বুঝতে পারতেছো, কারণ তুমি আমাদের আজকের বেসিক ক্লাসটি করেছো। বুঝছো? তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা পড়ব দেখো, আমাদের আজকে আমরা পড়তে চলেছি সেট ফাংশন, অর্থাৎ 2.1 আমরা আসলে আজকে পড়তে চলেছি। তাহলে চলো শুরু করি। আচ্ছা, প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে সেট। আমাদের আজকে চ্যাপ্টার নামই হচ্ছে সেট। বুঝছো? আচ্ছা, তোমরা কি জানো? আমাকে একটু বলো তো যে ভাই, সেট কি জিনিস? তোমরা কি সবাই জানো? আচ্ছা, আমি ধরে নিলাম যে তোমরা সেট কি জিনিস ভালো মতো বুঝো না। বুঝছো? তোমরা আমার মতো বোকাশোকা মানুষ, তোমরা বুঝো না যে সেট কি জিনিস। আচ্ছা, তাহলে আমি তোমাদের কাছে কয়েকটা কথা বলি। ধরো, তোমার একটা ফ্রেন্ড যার নাম হাবুল, অ্যান্ড ধরো তুমি কে? তুমি ধরো কাবুল। আচ্ছা, এখন তুমি তো আমার মতো বোকাশোকা নাকি? না, তুমি ভালো ছেলে, অ্যান্ড তুমি সেট ফাংশন সম্পর্কে জানার ট্রাই করতেছো। আর তোমার বন্ধু হাবুল, ও কিছুটা হইলেও জানে। ঠিক আছে? এখন ধরো তোমার কাছে ধরো তোমার কাছে ধরো তোমার কাছে 5টা কলম আছে। বুঝছো? ধরো তোমার কাছে 5টা কলম আছে, অ্যান্ড ধরো তোমার বন্ধু হাবুলের কাছে, ওর কাছে ধরো 5টা কলম আছে। আচ্ছা, আমরা সংখ্যার দিকে পরে যাব, আমরা আগে সিনারিওটিকে বুঝি। ধরো তুমি কাবুল, তোমার কাছে 5টা কলম আছে, অ্যান্ড তোমার বন্ধু হাবুল, ওর কাছেও 5টা কলম আছে। বুঝছো? এখন তুমি তো সেট ফাংশন এখনো বুঝো নাই, বাট বোঝার ট্রাই করতেছো, মাত্র ক্লাস করতেছো, তাই না? তাহলে তুমি 5টা কলমকে বলবা যে আমার কাছে 5টা কলমই আছে। বাট তোমার বন্ধু যে হাবুল, ও কিন্তু বলবে না যে আমার কাছে 5টা কলম আছে। ও বলবে ও বলবে আমার কাছে সেট অফ পেন আছে। সে বলবে আমার কাছে আর সেট অফ পেন আছে, মানে আমার কাছে এক সেট কলম আছে। বা ও বলবে আমার কাছে আছে কালেকশন অফ পেন। বুঝছো? মানে সে যখন দেখলো যে তার কাছে সেম জিনিস, মানে সেম জিনিসের অনেকগুলো আছে, তখন সে বলবে আ সেট অফ। কি বলবে? আ সেট অফ। আবার কি বলবে? আ মানে কালেকশন অফ। বুঝছো? মানে যখন তার কাছে অনেকগুলো সেম জিনিস থাকবে, তখন সে বলবে কালেকশন অফ কলম বা কালেকশন অফ পেন। ধরো আমার সামনে কি আছে? অনেকগুলো বেঞ্চ আছে। আমি কি বলতে পারি? আমার কাছে কালেকশন অফ বেঞ্চ আছে বা আ সেট অফ বেঞ্চ আছে। বুঝছো? যখন তোমার কাছে অনেকগুলো সেম সেম জিনিস থাকবে, তখন তুমি সেগুলোকে কি বলবা? সেট বলবা, কালেকশন বলবা। বুঝছো? দেখো, আমরা কিন্তু আমাদের যে সংজ্ঞা, দেখো সংজ্ঞাটা আমাদের কি বলছে, আমাদের একটা বইয়ের সংজ্ঞা আছে। বই সংজ্ঞাটা কি বলছে আমরা একটু দেখা ট্রাই করি, চলো। বলছে সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। বুঝছো? কি বলছে? সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। সেটাকে আমরা সেট বলে দিছি। ঠিক আছে? এখন ভাই কথা আমি তো বুঝি না, মানে বইতে ভাই এত কঠিন কঠিন ভাবে লেখছে, আমি তো বুঝি না, এখন কি করা যায়? আমি আছি না?
আমি কি করব, আমি দেখো তোমাদেরকে বলে দিচ্ছি যে সহজ কথায় যখন কোনো নির্দিষ্ট, দেখো কোনো নির্দিষ্ট হ্যাঁ, যখন কোনো নির্দিষ্ট জিনিসকে আমরা হচ্ছে কি করব, একটা আহ, দল দল হিসেবে চিন্তা করব, দেখো দল হিসেবে বিবেচনা করব, তখন হচ্ছে কি করব, দেখো নির্দিষ্ট জিনিসকে আমরা যখন একটি দল হিসেবে বিবেচনা করব, তখন আমরা সেই জিনিসটাকে কি বলবো, সেই জিনিসটাকে আমরা হচ্ছে সেট বলবো। বুঝছো? আচ্ছা, বই তো অনেক কঠিনভাবে লেখছে, বুঝছি আমরা, নো প্রবলেম, ভাই লেখাই দিছি না, ভাই সহজভাবে লেখাই দিছি না। দেখো কি বলছি, সহজ ভাষায় বা সহজ কথায় যখন কোনো নির্দিষ্ট জিনিসকে আমরা একটা দল হিসেবে বিবেচনা করব, তখন আমরা সেটাকে সেট বলবো। বুঝছো কথা? আচ্ছা, তো আমাদের হাবুল কাবুলের কাহিনী বোঝা গেছে। ওকে ফাইন, তার মানে কি বুঝলাম, যে আমাদের কাবুল ভাই সে কিছু বোঝে নাই, দ্যাটস ওয়াই ও জাস্ট বলছে আমার কাছে 5টা কলম আছে। আর আমাদের হাবুল ভাই ও হচ্ছে আগে থেকে হালকা পাতলা জানতো, সেট সম্পর্কে জানতো, দ্যাটস ওয়াই ও কি বলছে, ও বলছে আমার কাছে আ সেট অফ পেন আছে, আ কালেকশন অফ পেন আছে। বুঝছো? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এবার একটা কাজ করি, আমরা সেট সম্পর্কে, ওকে দেখো, আমরা কিন্তু এখানে হাবুল আর কাবুলের কাহিনী দেখছি, কিন্তু আমরা এখনো সেটকে কিভাবে প্রকাশ করে বা সেটের বৈশিষ্ট্য কি আমরা এখনো পুরোপুরি ভালোভাবে জানি না, তাই না? আমরা জাস্ট বুঝছি যে ভাইয়া আসলে সেট কি জিনিস। ওকে, তাহলে চলো শুরু করি একটু। আমরা আমরা এখানে আসলে সেটে কিছু বৈশিষ্ট্য দেখব, ঠিক আছে? কি দেখবো আমরা আসলে এখানে, আমরা এখানে আসলে আমাদের যে সেট রয়েছে, আমরা সেটের কিছু বৈশিষ্ট্য দেখব, যে ভাইয়া সেট কিভাবে তৈরি হয়, বা কি কি ধরো এখানে লিমিটেশন আছে, যা বা ধরো কি দেখে বুঝতে পারি যে আমাদের যেটা আমরা করতেছি এটা একটা সেট। ঠিক আছে, আচ্ছা চলো কিছু বৈশিষ্ট্য দেখি। আমাদের প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যখন একটা সেটকে প্রকাশ করব, একটা সেটকে যখন প্রকাশ করব, তখন সাধারণত আমরা বড় হাতে লেখা দিয়ে সেটকে প্রকাশ করার জন্য, সেটকে প্রকাশ করার জন্য আমরা কি করব বলো তো, আমরা সাধারণত ক্যাপিটাল লেটার ইউজ করব। বুঝছো? আমরা আমাদের যে ক্যাপিটাল লেটার চেনো না, ক্যাপিটাল লেটার ব্যবহার করব। আচ্ছা, আগে দেখো ভাই হচ্ছে আগে লিখি, দেন আশা করি তুমি আস্তে আস্তে বুঝতে পারবা, সব সহজ সহজ জিনিস, বাচ্চাদের জিনিস। আচ্ছা, 2 নাম্বার কি হইলো, দেখো 1 নাম্বার হচ্ছে সেটকে প্রকাশ করার জন্য আমরা সাধারণত আমাদের ক্যাপিটাল লেটারগুলো ইউজ করি। বুঝছো? আচ্ছা, তারপর বলবো যে সেটের উপাদানকে বা এলিমেন্টকে আমরা প্রকাশ করব বা প্রকাশ করি, সাধারণত প্রকাশ করি সাধারণত হচ্ছে কি বলতো, সাধারণত হচ্ছে স্মল লেটারের সাহায্যে, স্মল লেটার, সরি, স্মল লেটারের সাহায্যে। বুঝছো? এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমরা কি শুধুমাত্র হচ্ছে স্মল লেটারের সাহায্যেই শুধুমাত্র সেটের যে ইলিমেন্ট বা উপাদান তাদেরকে প্রকাশ করে থাকি, অন্য কোনোভাবে কি করা যায় না? হ্যাঁ যায়, ভাই দেখাবো। ঠিক আছে, আমাদের থার্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আমরা সেটকে যখন প্রকাশ করি আমরা সাধারণত কার্লি ব্র্যাকেটের মাধ্যমে তাদেরকে আবদ্ধ করে রাখি। বুঝছো? তার মানে আমরা এই যে কার্লি ব্র্যাকেট, ঠিক আছে, কার্লি ব্র্যাকেট এর মধ্যে আমরা কি করব, ওকে আবদ্ধ করে রাখবো। ঠিক আছে, বুঝতে পারছো? ভাইকে বলো তো, বোঝা যায়? আচ্ছা, আমি আশা করি তোমরা এই 3টি ছোট 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 বৈশিষ্ট্য কিছু হইলেও বুঝছো যে আমরা কি করছি ভাইয়া। আমরা হচ্ছি
যখন একটা সেটকে আমরা প্রকাশ করতে যাব তখন হচ্ছে আমরা বড় হাতের অক্ষর ইউজ করব, আর যখন আমরা সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর জন্য আমরা হচ্ছে ছোট হাতের অক্ষর ইউজ করব। এবং আমাদের থার্ড যেই কথাটা ছিল বা বৈশিষ্ট্যটা ছিল ওইটা হচ্ছে আমরা সেটের উপাদানগুলোকে হচ্ছে আমরা কি করবো বলো তো, আমরা হচ্ছে কার্লি ব্রেকেটের মধ্যে দিয়ে দেবো। বুঝছো? তাহলে চলো আমরা একটু দেখি আসলে সেটের উপাদানগুলো দেখতে কেমন লাগে বা একটা সেট দেখতে কেমন লাগে। চলো, ধর আমি যদি বলি এ একটা কি আপার কেস না বা ক্যাপিটাল লেটার না। বুঝছো? দেখো এ ইজ ইকুয়াল টু, এই যে কার্লি ব্রেকেট দিলাম, এই যে কার্লি ব্রেকেট শেষ করলাম, এখন তার মধ্যে কিছু উপাদান থাকতে পারে। ধরো স্মল এ, বি, সি, ডি। বুঝছো? এমন হতে পারে, এমন হতে পারে। আবার ধরো ভাই একটা জিনিস দেখাচ্ছি। ধরো আরেকটা সেট বি, এই বি সেটের উপাদানগুলো বললাম হচ্ছে ধরো 1, 3, 5, 9। আচ্ছা, বলো তো ভাই এরা কি সবাই বিজোড় সংখ্যা না? বুঝছো? আচ্ছা দেখো, এরা সবাই বিজোড় সংখ্যা। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে দেখো আমাদের প্রথম যে কথাটা ছিল যে সেটকে আমরা প্রকাশ করার জন্য সাধারণত ক্যাপিটাল লেটার আমরা ইউজ করছি। এই যে আমরা এখানে ক্যাপিটাল লেটার ইউজ করছি, দেখো তো, দেখো এই যে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করছি, দেখছো? এবং সেটার যে উপাদানগুলো তাদের জন্য হচ্ছে আমরা সাধারণত স্মল লেটার ইউজ করি, অথবা ধরো আমাদের যত সংখ্যা থাকতে পারে সংখ্যা ইউজ করি। বুঝছো? অ্যান্ড দেখো আরেকটা কথা, যে থার্ড যে আমাদের পয়েন্ট ছিল, আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখি। এই যে দেখছো কার্লি ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখছি, দেখছো আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে সব কিছুকে আবদ্ধ করে রাখছি। বোঝা গেছে? আচ্ছা, এখন একটা কথা, সেটা হচ্ছে দেখো আমার এখানে এই যে সেট বি সেটটা, এই সেটের মধ্যে উপাদান সংখ্যা কয়টা বলতে পারবা কয়টা? দেখো তো, 1, 2, 3, 4টা। আবার দেখো আমাদের এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 1, 2, 3, 4। আচ্ছা একটা কমাই দিই, তাহলে ভালো হবে বুঝাইতে। ওকে ফাইন। দেখো বি সেটের মধ্যে আমার উপাদান কয়টা? 4টা। বুঝছো? এ সেটের মধ্যে উপাদান কয়টা? 3টা। আচ্ছা, তাহলে এই যে উপাদান সংখ্যা, এটাকে আবার প্রকাশ করতে হবে না? কিভাবে প্রকাশ করি দেখি, চলো একটু দেখে আসি আমরা কিভাবে প্রকাশ করা যায়। আমরা সাধারণত যে ধরো বলি এন অফ সেট সমান হচ্ছে আমাদের উপাদান সংখ্যা। বুঝছো? এভাবে লিখে থাকি সাধারণত আমরা। একটা সেটের উপাদান সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে এভাবে লিখে রাখি আমরা। বুঝছো? আচ্ছা, তাহলে বলো তো ভাইয়া আমাদের যে বি সেটটা রয়েছে, এই বি সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? 4টা না? আচ্ছা, তাহলে এটা কিভাবে লিখবো? আমরা সাধারণত এভাবে লিখি এন অফ বি ইজ ইকুয়াল টু কত? 4। বুঝছো? তাহলে বলো তো আমাদের এ সেটের উপাদান সংখ্যা কত হবে? আমাদের এ সেটের উপাদান সংখ্যা হবে 3টা না? ওকে, তাহলে বলবো এন অফ এ সমান কত বলো তো? 3। বুঝছো? একটু কি বোঝা গেছে? তাহলে আমরা কি শিখলাম বলো তো ভাইয়া? আমরা শিখলাম যে আমাদের একটা সেট কাকে বলে বা সেট কি জিনিস সেটা বুঝলাম। তারপর কি বুঝছি আমরা? আমরা বুঝছি যে আমাদের একটা সেটের কোন কোন ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে ওইটা দেখলাম। অ্যান্ড থার্ডে আমরা হচ্ছে একটা উদাহরণ দেখলাম বা দুইটা উদাহরণ দেখলাম, যে উদাহরণগুলোর মাধ্যমে আমরা হচ্ছে সেটকে প্রকাশ করেছি। এবং আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেছি, সেটা হচ্ছে আমরা উপাদান সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে বলতে হয় আমরা ওই জিনিসটা জেনেছি। বুঝছো? ওকে, তাহলে চলো আমরা এবার সামনে যাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের একটা মজার জিনিস, সেটা হচ্ছে আমরা তো ভাই যে সেট পড়তেছি তাই না, তা আমাদেরকে আসলে জানার মানে ইচ্ছা জাগে না যে ভাই আমরা কেন সেট পড়তেছি বা আমাদের সেটটা কেন দরকার বা
কোন এমন মানুষ যে সেটটাই আবিষ্কার করছে বা সে কেন আবিষ্কার করছে, এই জিনিস কি জানা দরকার না? হ্যাঁ, আমরা যদি একটু তার ব্যাকএন্ড হিস্টোরিটা জেনে আসি, আমি মনে করি তোমার এই চ্যাপ্টারটা পড়তে আরও বেশি ইন্টারেস্টেড ফিল করবা। বুঝছো? তাহলে দেখো, আমাদের সেকালের সেট, আমাদের এই লোকের নাম কি জানো? ওনার নাম হচ্ছে আমাদের জর্জ কেন্টর, কেন্টর সাহেব। বুঝছো? আমাদের ক্যান্টর সাহেব উনি কি করছে দেখো, উনি হচ্ছেন একজন জার্মান, উনি কে ভাই? উনি একজন হচ্ছে আমার জার্মান গণিতবিদ। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে আমাদের জর্জ কেন্টর। উনি হচ্ছে দেখো কি করছে, 1870 থেকে 1880 এই সালের মধ্যেই হচ্ছে উনি সেট আবিষ্কার করছে। বুঝছো? তো এই জন্য ওনাকে কি বলা হয়? এই জন্য ওনাকে বলা হবে, দেখো তো, আমাদের সেট থিওরির জনক বলা হয়। এই জর্জ ক্যান্টর সাহেবকে কি বলা হয়? উনি হচ্ছে আমাদের সেট থিওরির জনক। এটুকু বুঝলাম? ওকে, এবার প্রশ্নে আসি যে আমাদের এই সেটটা উনি কেন আবিষ্কার করছে, ওনার লাভটা কি হয়েছে? লাভ ছাড়া তো কেউ কিছু করে না। দেখো কি করছে, আমাদের সেটটা কেন আবিষ্কার তৈরি করা হয়েছে। উনি বলতেছে যে গণিতের বিভিন্ন জিনিসকে একসাথে একসাথে গুছিয়ে বোঝানোর জন্য। বুঝছো? তোমার হ্যাঁ, গণিতের বিভিন্ন টপিককে বা বিভিন্ন কিছুকে একসাথে বোঝানোর জন্য বা একসাথে গুছিয়ে বোঝানোর জন্য মূলত উনি সেটটা আবিষ্কার করছে, বা সেটটা হচ্ছে তুমি ধারণা দিয়েছে অ্যাকচুয়ালি। বুঝছো? দেখো, আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের দুজন ছোট্ট বন্ধুর কথা বলেছি, হাবলু আর কাবলু না ছিল? তুই দেখি তো ভাইয়া, নাম তো ভুলে গেছি। সরি, হাবুল আর কাবুল। এই আমাদের হাবুল আর কাবুল দেখো, ওরা কিন্তু দুটা বন্ধু। একজন সেট সম্পর্কে কিছুটা জানে, আরেকজন কিছুই জানে না। তো যেহেতু কিছু জানে না, সে বলছে জাস্ট 5টা কলম আছে, এবং আরেকজন কি বলছে, ওর কাছে এক সেট কলম আছে। বুঝছো? তো এই যে এক সেট কলম আছে, তারপর হচ্ছে ধরো অনেক সেম সেম জিনিসকে একসাথে গুছায় একটা জিনিস বানানো, তো এই জিনিসটা আসলে কিভাবে ধরো সম্ভব হয়েছে? এই যে আমরা ওনার মাধ্যমে সেটা ধারণা পাইছি, সেটা ধারণা পাওয়ার পর থেকে আমরা হচ্ছে আস্তে আস্তে বুঝতেছি যে আমরা চাইলে এভাবেও কোনো কিছুকে প্রকাশ করতে পারি। ওকে, চলো, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে, অনেক হিস্টোরি পড়া হয়ে গেছে। এখন আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। একটু বেসিক নেব তার আগে। সেটা হচ্ছে দেখো, এই যে বেসিকটা, এই যে একটু বেসিকটা, এটা কিন্তু তোমরা হচ্ছে অধ্যায় 1-এ পড়ে আসার কথা। বাস্তব সংখ্যা নামক একটা চ্যাপ্টার আছে তোমাদের, সেই চ্যাপ্টারে পড়ে আসার কথা। তোমরা যদি পড়ে না থাকো, নো প্রবলেম, এখন একটু দেখে নাও, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছুই। দেখো, ফার্স্ট অফ অল, আর আর দ্বারা কি বুঝি? আর দ্বারা আমরা হচ্ছে আমাদের রিয়েল নাম্বারকে বুঝি। ঠিক আছে? আর দ্বারা কি বুঝি? রিয়েল নাম্বারকে বুঝি। তার মানে তুমি যখন সেট অধ্যায়ে আর দেখবা, তার মানে বুঝে যাবা সেখানে বাস্তব সংখ্যা সম্পর্কিত কিছু না কিছু একটা আছে। আচ্ছা, তাহলে দেখো, বাস্তব সংখ্যাগুলো কারা কারা হইতে পারে? -2, -1, 0, 1, 2, 3, √2, √5, √10। বুঝছো? এরা। তাহলে অবাস্তব সংখ্যা কারা? জানতে ইচ্ছা করে না ভাই? জাস্ট অল্প একটু বলে দেই। ধরো, তুমি ধরো একটা রুট লেখলা, যে রুট লেখা হয়েছে, রুটের মধ্যে ধরো কোনো নেগেটিভ ভ্যালু আছে, ধরো বললাম -10। তুমি একটু ক্যালকুলেটরে প্রেস করো তো, দেখো তো ভাই কি আসে। দেখো ভাই, দেখাচ্ছি, ভাইয়া দেখাচ্ছি। ওকে, √10 দেখা যায়। দেখো, এই যে √10, বুঝছো? যে √10 দিলাম, √10 দেওয়ার পরে আমি যদি হচ্ছে ক্যালকুলেটরে প্রেস করি, দেখো কি দেখাচ্ছে? সিনট্যাক্স এরর দেখাচ্ছে। বুঝছো? কেন দেখাচ্ছে জানো? কেন দেখাচ্ছে জানো? আমাদের এই √10 হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। ওকে, √10 কি? এটা হচ্ছে আমার একটা অবাস্তব সংখ্যা। তাহলে ভাইয়া, এই অবাস্তব সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটা আমরা অধ্যায় 1-এ গিয়ে দেখব। এখন আহামরি জানা দরকার নাই, আমাদের এই চ্যাপ্টারের জন্য যতটুকু দরকার ভাই তোমাদেরকে সব কিছুই প্রোভাইড করব। বুঝছো? এন্ড তোমরা আর মজার বিষয়টা দেখবা যে তোমরা যদি কেউ ইন্টারে সায়েন্স নিয়ে পড়ো, তাহলে দেখবা আরও বেশি মজা লাগে। কেন মজা লাগবে? সেখানে ম্যাথের অনেক অনেক মজার মজার জিনিস তোমরা দেখতে পাবা। সেখানে আমাদের এই অবাস্তব সংখ্যা নিয়ে ফুল একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে জটিল সংখ্যা। বুঝছো? আচ্ছা, যাই হোক, তো দেখো এখানে হচ্ছে আমাদের সব ধরনের বাস্তব সংখ্যা থাকতে পারে আর এর মধ্যে। তার মানে বাস্তব সংখ্যার মধ্যে -2 থেকে বা মাইনাস, মানে 0-র আগে যত মাইনাস আছে, পরে যত প্লাস আছে, সব কিছু থাকতে পারে।
সকল ধরনের ধরো রুটের ভিতরে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে সেগুলোও হচ্ছে আমার বাস্তব সংখ্যা হইতে পারে, বুঝছো? এরপর দেখো আমাদের 2 নম্বরে হচ্ছে পূর্ণ সংখ্যা সেট বা জেড। জেড দ্বারা আমরা আসলে পূর্ণ সংখ্যাকে নির্দেশ করি। বলো তো ভাইয়া যে 5/6 এটা কি পূর্ণ সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা? না। এখান থেকে হচ্ছে একটা ফ্র্যাকশন ভ্যালু আসবে, তাই না? সামথিং ডট সামথিং, মানে কিছু একটা আসবে, এখান থেকে একটা ফ্র্যাকশন ভ্যালু আসবে। সো এটা তো পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা কারা কারা? 0 1 2 3, বুঝছো? 0 1 2 3, দেখো তো -3 -2 এটা কি পূর্ণ সংখ্যা না? হ্যাঁ। তারপর আসি আমরা এন। এন দ্বারা আমরা আসলে বুঝি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এই স্বাভাবিক সংখ্যা কারা কারা? দেখো 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে বিবেচনা করে থাকি। তার মানে 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, বুঝছো কথা? ওকে, ফাইন। তারপর আমরা আসি কিউতে। কিউ হচ্ছে আমাদের মূলদ সংখ্যা সেট বা রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। আচ্ছা ভাইয়া, মূলদ সংখ্যা কি জিনিস তোমরা কি জানো? মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি তোমরা কি জানো? আচ্ছা, না জানলেও প্রবলেম নাই, আমরা অধ্যায় 1-এ দেখব, বুঝছো? বাট ভাইয়া অল্প একটু বলে রাখি, সেটা হচ্ছে ধরো আমি 10/2 বললাম, তো এখান থেকে দেখো তো কত আসে? 2 একে 2, 5 দুগুণে 10, অ্যান্সার কত আসে? 5। একটা কঠিন একটা দিই, ধরো আছে 13/5, এখান থেকে ধরো কিছু একটা আসবে, যাই আসুক না কেন সেখান থেকে একটা ভ্যালু আসবে না, দশমিক ভ্যালু আসবে, বুঝছো? তো মূলদ সংখ্যা বলতে আমরা তাদেরকে বুঝি যখন ধরো উপরের উপরের যে সংখ্যাটা এবং নিচের যে সংখ্যাটা, এই যে ভাগের উপরের সংখ্যা নিচের সংখ্যা দুইটাই যদি পূর্ণ সংখ্যা হয় এবং নিচের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা যদি 0 না হয়, তখন আমি ওই ভগ্নাংশটাকে কি বলবো? একটা মূলদ সংখ্যা বলবো, বুঝছো? তাহলে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আসলে আমি যদি বলি 10, ভাইয়া 10 কি মূলদ সংখ্যা? 10 কি মূলদ সংখ্যা? তুমি বলতেছো না ভাই 10 মূলদ সংখ্যা না। আমি দেখাচ্ছি, দেখো আমরা যদি 10-এর কথা বলি, দেখো 10 আছে, 10-এর নিচে কিন্তু একটা মনে মনে 1 আছে না? বলতো 1 কি আসলে পূর্ণ সংখ্যা না? 10 কি আসলে পূর্ণ সংখ্যা না? তাহলে দেখো তো মূলদ সংখ্যা যে ধরনের ক্রাইটেরিয়া থাকে সকল ক্রাইটেরিয়া ও কি হচ্ছে ফিল আপ করেছে না? যদি ফিল আপ করে থাকে তাহলে বলতে পারি আমি 10 হচ্ছে মূলদ সংখ্যা, বুঝছো? আচ্ছা, আর অমূলদ সংখ্যা তাহলে কত? অমূলদ সংখ্যা তাহলে কোনগুলো? অমূলদ সংখ্যা হচ্ছে ধরো উপরে কোনো পূর্ণ সংখ্যা থাকবে না, ধরো √10/6। বলো তো √10 এটা কি কোনো পূর্ণ সংখ্যা? না। আমরা যদি √10-কে ভাঙাই তাহলে একটা ফ্র্যাকশন ভ্যালু পাবো। হ্যাঁ, তাহলে ফ্র্যাকশন ভ্যালু ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা, এটা কি মূলদ সংখ্যা হয়েছে? শর্ত মানছে? না। তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা না, বা সরি এটা হচ্ছে মূলদ সংখ্যা না, বুঝছো? তাহলে আমি আশা করি এই যে প্রতীকগুলো, এই প্রতীকগুলো তোমরা হচ্ছে কিছুটা বুঝতে পেরেছো। অ্যান্ড তোমরা তো অধ্যায় 1-এ গিয়ে দেখবা, নো প্রবলেম, তোমরা হচ্ছে এই পিডিএফটা পেয়ে যাবা, তো সেখান থেকে লিখে নিও। ওকে, আচ্ছা তাহলে আমরা আমাদের সামনের স্লাইডে যাই। দেখো আমরা আসছি এখন সেট প্রকাশের পদ্ধতি নিয়ে। আমরা সেট শিখলাম, এখন সেটটা আমরা হচ্ছে দুইটা ভাবে প্রকাশ করতে পারি। কি কি ভাবে? চলো দেখা ট্রাই করি। আমরা সেটকে হচ্ছে দুইটা ভাবে প্রকাশ করতে পারি। কি কি ভাবে বলো তো? আমরা এখন দেখব, বুঝছো? ওকে ওকে ওকে, আমরা কি কিভাবে সেটকে প্রকাশ করতে পারি আমরা এখন সেগুলো দেখব। ওকে ওকে, একটা এন্ড, ও সরি, ওকে। আমরা সেটকে সাধারণত হচ্ছে দুইভাবে প্রকাশ করতে পারি। কি? একটি হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, এবং আরেকটি হচ্ছে আমাদের কি ভাইয়া? সেট গঠন পদ্ধতি।
সেট গঠন পদ্ধতি। বুঝছো, আমাদের সেট প্রকাশের দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। ওকে, তাহলে এই দুটা পদ্ধতি আসলে প্রকাশ করার বা পদ্ধতি আবিষ্কার করার কারণটা কি ছিল তোমরা কি জানো? ভাই দেখাবো, নো প্রবলেম। তাহলে চলো আমরা একটা সেট গঠন পদ্ধতি এটা একটু দেখে আসি। এটি দেখতে কেমন দেখা যায়? চলো একটু দেখে আসি আমরা। আমরা আমাদের সেট গঠন পদ্ধতি যেটা এখানে, বা সেট তালিকা পদ্ধতি, এখানে হচ্ছে তালিকা আকারে থাকবে সেটটা। যেমন ধরো আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম না আমাদের বি, বি ছিল কত? বি ছিল হচ্ছে আমাদের 1 3 5 9, এই সংখ্যাগুলো ছিল আমাদের বি, তাই না? আচ্ছা, তো এগুলো যদি আমাদের বি হয়ে থাকে বা বি একটা সেট, এই সেটটাকে যদি তুমি যখন হচ্ছে এভাবে সংখ্যা দিয়ে বা ধরো হচ্ছে ওয়ার্ড দিয়ে প্রকাশ করে দিবা, তখন আমি সেটাকে বলবো হচ্ছে তালিকা পদ্ধতি। ক্লিয়ার? ওকে, তাহলে বলো তো ভাইয়া সেট গঠন পদ্ধতি এটা তাহলে কেমন হবে? চলো একটা আমরা দেখে আসি। ধরো বললাম আমাদের সেম বি, বললাম বি ইজ ইকুয়াল টু, আমি এই সেকেন্ড ব্রেকেট কার্লি ব্রেকেট দিব, কার্লি ব্রেকেট দেওয়ার পরে আমাকে বলে দিতে হবে যে এক্স সাজ দ্যাট, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই যে এই জিনিসটা আমরা কি বলি, বাংলায় বলি বিসর্গর মতো, তারপর হচ্ছে ম্যাথে আমরা কি বলি অনুপাত, তাই না? এটাকে আমরা বলবো হচ্ছে সাজ দ্যাট, সাজ দ্যাট। ওকে, আমরা এটাকে কি বলবো? সাজ দ্যাট। এরপর ধরো বাংলা যদি বলি, মানে এরূপ যেন, বা সংক্ষেপে বলা যায় হচ্ছে যেন। ওকে, এটাকে আমরা কি বলবো? সাজ দ্যাট। তাহলে দেখো এক্স সাজ দ্যাট, এক্স দ্বারা আসলে কি বুঝি বলো তো ভাইয়া? এক্স দ্বারা আমরা বুঝি যে আমাদের এইখানে যে ভ্যালুগুলো ধরো 1 3 5 9 এগুলো সবই হচ্ছে আমাদের এক্স। তাহলে বললাম এক্স সাজ দ্যাট, এক্সটা হবে এরূপ যেন, বলো তো এটা কোন ধরনের সেট? 1 3 5 7 9, এটা বিজোড় সংখ্যা না? হ্যাঁ বিজোড় সংখ্যা। বলবো এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা। আচ্ছা, এক্স বিজোড় সংখ্যা বলে দিছি। এখন দেখো তো ভাইয়া এখানে কি আসলে বিজোড় সংখ্যা সবাই আছে? সবাই আছে না, এখানে কিন্তু বিজোড় সংখ্যা সবাই নাই, জাস্ট 1 থেকে 9 পর্যন্ত আছে। তাহলে এখানে কি আমার একটা শর্ত জুড়ে দিতে হবে না? তা শর্ত যদি জুড়ে না দিই তাহলে কি এটা দ্বারা বোঝা যাবে যে আমার আসলে এই সেটটা কোনটা ছিল? ওকে, তাহলে বলবো যে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 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 দেখো তো আমার এখানে সেটগুলো হচ্ছে 1-এর থেকে বড়, 9-এর থেকে ছোট। তাহলে বলবো এক্স যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 1-এর থেকে বড় হবে, 1-এর থেকে বড় হবে। আচ্ছা এটা কি 1 এখানে আছে? হ্যাঁ 1 আছে, তার মানে 1-এর সমান এবং 1-এর থেকে বড়। আরেকটা কিছু বলা যায় দেখো তো, 9 আছে এবং 9-এর থেকে ছোট সংখ্যাগুলো, তার মানে 9 আছে এবং 9-এর থেকে ছোট সংখ্যাগুলো। অ্যান্ড দেন আমি এখানে হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট শেষ করে দিব। বুঝছো? ভাইকে বলো তোমরা কি বুঝছো এটা? আমরা সেট গঠন পদ্ধতিতে এভাবে কিছু ধরো বাংলা কথার মাধ্যমে এবং কিছু কন্ডিশনের মাধ্যমে এটা সেটকে প্রকাশ করে থাকি। আর তালিকা পদ্ধতিতে অ্যাকচুয়ালি আমরা কয়েকটা সংখ্যা বা হচ্ছে ওয়ার্ডকে এভাবে লিখে থাকি। একটু কি ক্লিয়ার? ভাইকে বলো তো। আচ্ছা, আমি আশা করি তোমরা সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি এই দুটো টপিক বুঝে গেছো। ওকে ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো আমাদের এখানে ছোট্ট একটা ম্যাথ দিয়ে দিয়েছে, বা খুব সুন্দর একটা ম্যাথ দিয়ে দিয়েছে, তোমাদের বইতে কিন্তু এটা আছে, উদাহরণ 3 দেখবা বইতে। বুঝছো কি বলছে? যে সি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে মার্ক করার একটা কিন্তু বিষয় রয়েছে। কি বলছে দেখো, কি বলছে এখানে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং আরেকটা কথা বলে দিছে, সেটা হচ্ছে একটা শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা কি? এক্স স্কোয়ার ইজ ইকাল টু, বা এক্স স্কোয়ার ইজ লেস দেন 18। তার মানে আমাকে এখানে সব ধনাত্মক পূর্ণ সংখ্যা ইউজ করতে হবে,
এবং আমার যে সেটটা হবে সেই সেটটা হবে হচ্ছে 18-র কম। যখন এক্স স্কোয়ারের যে ভ্যালুগুলা সেগুলো হচ্ছে 18-র কম হইতে হবে, তখন হচ্ছে আমি সেটটা বানাইতে পারবো। বুঝছো? কি বলছে যে সেটটাকে তালিকা পদ্ধতিতে, সরি, সেটটিকে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তোমাকে। আচ্ছা, তাহলে বলো তো ভাইয়া, তালিকা পদ্ধতি আমরা কি দেখে আসছি না? তালিকা পদ্ধতি হচ্ছে ধরো ওই কার্লি ব্রেকেটের মধ্যে 1 2 3 4 5 এরকম ভাবে দেখায়। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে আমাদের কি করে, ওই ধরো এক্স সাজ দ্যাট এক্স, তারপর হচ্ছে কিছু বাংলা কথাবার্তা বা অনেক কিছু বলে, অ্যান্ড দেন হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দেয়, এমন টাইপের ছিল না? হ্যাঁ, তাহলে চলো আমরা একটু এই ম্যাথটা করার ট্রাই করে দেখি তো আমরা। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করি, চলো বিসমিল্লাহ করে শুরু করি আমরা। আচ্ছা, প্রথম কথা, আচ্ছা দেখো, আমাকে এখানে বলে দিছে সি এক্স হচ্ছে আমার সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে বলি সি ইজ ইকুয়াল টু, তাহলে কি হতে পারে, যেহেতু বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে 1 2 3 4 5 ডট 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 ডট। আমাকে কিন্তু কোনো লিমিট দিয়ে দিয়ে দেয় নাই, দেখছো? আমাকে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো তো, -1 -2 এরা কি পূর্ণ সংখ্যা না? হ্যাঁ, এরাও পূর্ণ সংখ্যা, বাট আমাকে বলে দিছে, আমার কোশ্চেনে বলে দিছে এখানে হইতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে 0 থেকে সামনে 1 2 3 4 5, বুঝছো? ওকে, তাহলে দেখো আমি সির ভ্যালু পেয়ে গেছি। এখন আমি বলবো যে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে দেখি কি হয়, এক্স ইজ ইকুয়াল টু 1 হলে কি হয় দেখি, চলো। বলছে এক্স স্কোয়ারের ভ্যালু 18 থেকে কম হইতে হবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 1 স্কোয়ার। আচ্ছা ভাই দেখো তো 1 স্কোয়ার মানে কি, 1 না? আচ্ছা, 1 কি আসলে 18 থেকে কম? 1 কি আসলে 18 থেকে কম? হ্যাঁ, কম। তার মানে আমি এটা নিতে পারবো, ঠিক আছে? চলো আর এটা দেখি, আমাদের এক্স ইজ ইকুয়াল টু যদি আমি 2 বলি, তাহলে কি হয় দেখো তো, এক্স ইজ ইকুয়াল টু 2 হইলে তাহলে এক্স স্কোয়ার মানে কত বলো তো, 2 স্কোয়ার অর্থাৎ 4। দেখো তো ভাইয়া, 4 কি হচ্ছে 18 থেকে কম? কম। তার মানে এই কন্ডিশনও মিট করতেছে। চলো আমরা আরেকটু ট্রাই করি। এক্স ইজ ইকুয়াল টু 3 যদি বলি, এক্স ইজ ইকুয়াল টু আমাদের 3 হইলে কি হইতে পারে, চলো দেখি তো। এক্স কিউব ইজ ইকুয়াল টু কি হবে, সরি সরি ভুল হয়েছে, এক্স কিউব না, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বললাম হচ্ছে আমাদের 3 স্কোয়ার। তো 3 স্কোয়ার মানে কত, 9, 3 3 9। সো 9 হচ্ছে 18 থেকে কি ছোট? হ্যাঁ ছোট, জোস, মিলে যাচ্ছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা 4 দিয়ে দেখি, 4 হলে কি হবে চলো তো দেখি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। আচ্ছা ভাইয়া 16 কি হচ্ছে 18 থেকে ছোট? হ্যাঁ 18 থেকে ছোট। তার মানে এই কন্ডিশনও মিট করতেছে। চলো আবার একটু ট্রাই করি। এক্স ইজ ইকুয়াল টু 5 হলে কি হবে চলো দেখি তো। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। আচ্ছা 5 স্কোয়ার মানে কত বলো তো ভাইয়া? 5 5 25। আচ্ছা 25 কি 18 থেকে ছোট? 25 কি 18 থেকে ছোট বলো তো? 25 কিন্তু 18 থেকে ছোট না। তার মানে এই কন্ডিশন মিট করে নাই, বুঝছো? তাহলে তুমি কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবা এবার? বলো তো ভাইয়াকে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবা? হ্যাঁ, আমি আশা করি তুমি অবশ্যই পারবা, কেন পারবা না? দেখো তাহলে আমাদের সিটা কি হবে আলটিমেটলি, অর্থাৎ দেখো তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, আমাদের সি ইজ ইকুয়াল টু আসবে কত বলো তো। আমরা ফার্স্ট কার্লি ব্র্যাকেট দিলাম, অ্যান্ড দেখো আমাদের কোন কোন এক্স এর ভ্যালুর জন্য এই আমাদের কন্ডিশনটা মিট করছে। এক্স ইজ ইকুয়াল টু 1 2 3 4, চারটার জন্য না? 5-এর জন্য কি মিট করছে? করে নাই। তার মানে আমাদের সিটা হবে হচ্ছে 1 2 3 4, বুঝছো? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বলো বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। ওকে, নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের অনুশীলনের একটা ম্যাথ।
আমাদের অনুশীলনী 1-এর ক। তাহলে বলো, দেখো তো, আচ্ছা আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখো, এখানে আমাকে কি বলছে, এই সেটটাকে হচ্ছে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এবং এখানে আরো কিছু ইনফরমেশন দিয়ে দিছে, সেটা হচ্ছে ওরা বলছে বড় সড়ো হচ্ছে তোমাকে একটা কন্ডিশন দিছে। আমরা এই কন্ডিশনটা দেখবো, অ্যান্ড দেন দেখো ওরা তোমাকে একটা কথা বলে দিছে। সেটা কি? সেটা হচ্ছে এক্স হবে এলিমেন্ট অফ এন। আচ্ছা, এই এলিমেন্ট জিনিসটা কি? আমরা একটা নতুন টপিক পাইছি না, বা নতুন একটা সাইন পাইছি এলিমেন্ট। চলো একটু বোঝার ট্রাই করি আমরা। আচ্ছা, এই ম্যাথটা আমরা পরে করব, আমরা একটু এলিমেন্ট টপিকটাকে বুঝে নিই। আমরা একটু হচ্ছে এই এলিমেন্টটা একটু বুঝে নিই। হ্যাঁ, ওকে, এলিমেন্টটা বুঝে নিই। আমরা কেমন সাইনটা দেখেছি? আমাদের সাইনটা ছিল এমন না, এই যে এলিমেন্ট, এমন একটা সাইন ছিল আমাদের, তাই না? ওকে, চলো ভাই শুরু করি আমরা। ধরো তোমার কাছে একটা সেট আছে এ, কি কি বলা যায়, ধরো বললাম 4,5, এন্ড ধরো তোমার কাছে বি আরেকটা সেট আছে, এই সেটটা হচ্ছে ধরো 1 2 3 4 5। দেখো তো ভাইয়া, আমি এখন কি একটা কথা বলতে পারি কিনা, সেটা হচ্ছে যে আমাদের যে অন্যকালীন, আচ্ছা, আমাদের যে এ সেটটা রয়েছে, এই সেটটা হচ্ছে বলতে পারি এলিমেন্ট অফ বি। কেন বলতে পারি? কারণ হচ্ছে এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে, দেখো তো এই উপাদানগুলো কি বি সেটের মধ্যে আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে আমরা সাধারণত আমাদের এই যে সাইনটা, এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা হচ্ছে বিলংস টু বলি। আমরা এটাকে আমরা কি বলি? বিলংস টু বলি, বুঝছো? বা এলিমেন্ট বলি। ওকে, বিলংস টু বলি, এলিমেন্ট বলি, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড এই সাইনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তোমার এপসাইলন। এপসাইলন, ঠিক আছে? আবার দেখবা তোমরা যখন ফিজিক্স পড়বা না, তখন দেখবা যে এই সাইনের নিচে আমি যদি একটু এই ছোট করে কিছু একটা দিয়ে দিই, ডট এখন গোল একটা দিয়ে দিই, তখন আমি এটাকে বলবো হচ্ছে আমাদের কি জানো? এপ সাইলন নট। এইটা তোমরা হচ্ছে সামনে দেখবা, ফিজিক্স দেখতে পারো, ঠিক আছে? তো দেখো আমরা এটা কি বলি? বিলংস টু বলি, বা হচ্ছে এপসাইলন বলি। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, আমি কি এখানে আরও কয়েকটা কথা বলতে পারি কিনা? ধরো আমি যদি বলি যে 6, বললাম ধরো 6 বিলংস টু এ, এ কথা কি সত্য? দেখো তো, এই কথা কি সত্য? মানে 6 হচ্ছে একটা উপাদান, যে উপাদানটা হচ্ছে এর মধ্যে আছে না, এই কথাটা কিন্তু আমাদের সত্য না। তাহলে আমি এখানে বলবো নট বিলংস টু 6, নট বিলংস টু এ, মানে 6 হচ্ছে আমার এর কোনো উপাদান না, বুঝছো? ওকে, তাহলে দেখো তো আমি কি আরেকটা কথা বলতে পারি কিনা, সেটা হচ্ছে বললাম, কি বলা যায়, হ্যাঁ বললাম 3 বিলংস টু 3 বিলংস টু বি, এই কথা কি বলা যায়? বলা যায়, হ্যাঁ বলা যায়। কারণ দেখো 3, এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা 3, এটা কি আমার বির মধ্যে আছে না? এটা কি বির মধ্যে আছে না? হ্যাঁ আছে। তার মানে দেখো, আমি বিলংস টু দ্বারা বুঝি যে উপাদান। বিলংস টু দ্বারা কি বুঝি? উপাদান। আর এই বিলংস টু আমরা যেটাকে বলি, এটার আরেকটা নাম আছে এপসাইলন। আমরা সাধারণত সেটের ক্ষেত্রে ওকে বিলংস টু বলবো। ওকে, হ্যাঁ, আমি আশা করি তোমরা হচ্ছে বুঝে গেছো যে বিলংস টু মানে কি। বিলংস টু মানে হচ্ছে আমরা সাধারণত ওই সেটটা, একটা স্পেসিফিক সেটের আমরা উপাদানকে ডিনোট করে বা বুঝে থাকি। ওকে, তাহলে চলো আমরা আমাদের পড়ায় ফেরত যাই। আমরা এখানে কি দেখছি দেখো তো, বলছে এক্স বিলংস টু এন। এন মানে কি? আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তার মানে আমাদের এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সেট, বা স্বাভাবিক সংখ্যাগুলো হবে, বুঝছো? তারপর দেখো একটা কথা বলে দিয়েছে যে এক্স স্কোয়ারটা হবে হচ্ছে 9 থেকে বড়, এবং এক্স কিউব কি হবে? এক্স কিউবের ভ্যালুগুলো হবে 130 থেকে ছোট। সুন্দর একটা কথা বলে দিছে। তাহলে চলো আমরা শুরু করি।
ওকে, কলম নিয়ে নেই। হ্যাঁ, দেখো আমি এখন তাহলে এক্স এর ভ্যালু আসলে আমি কি কি বলতে পারি বলো তো? আমি এক্স ইজ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে, যেহেতু বললো ন্যাচারাল নাম্বার, তার মানে হচ্ছে ধরো কি কি থাকতে পারে, 1 2 3 4 5 ডট 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 ডট, এরকম অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু একটা সেট হইতে পারে, বুঝছো? এক্সটা কি হতে পারে? এক্স হতে পারে আমার সকল স্বাভাবিক সংখ্যা বা এন। ওকে ফাইন। এখন ধরো আমি বললাম যে আমি এক্স ইজ ইকুয়াল টু যদি আমি ধরো 1 বসাই তাহলে কি করতে পারে, চলো দেখি। তাহলে আমি বলতে পারি যে এক্স স্কোয়ার মানে কত বলো তো? 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কত? 1। আচ্ছা ভাইয়া, 1 কি আসলে 9 থেকে বড়? 1 কি আসলে 9 থেকে বড়? না, 1 আসলে 9 থেকে বড় না। তার মানে কি আমাকে সামনের কোনো কিছু চেক করতে হবে? না, সামনে আমাকে কোনো কিছু আর চেক করতে হবে না। আমি কিন্তু এখানে বুঝে গেছি। তাও আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কিভাবে করতে হবে অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায়। এবং এবং কথাটা যখনই থাকবে তখন বুঝবা যে তোমাকে যে দুইটি তোমার হচ্ছে কন্ডিশন দেওয়া আছে, দুইটাকেই তোমাকে মিট করতে হবে। দুইটা কন্ডিশন যদি মিট না করে তাহলে হচ্ছে এটা হবে না, বুঝছো? এবার কি বলছে? এক্স কিউব। এক্স কিউব মানে কত? 1 কিউব। আচ্ছা 1 কিউব মানে হচ্ছে 1। এটা কি আসলে 130 থেকে ছোট? হ্যাঁ, এটা 130 থেকে ছোট, এটা মানছে, এই কন্ডিশনটা মিট করছে। বাট এটা তো মিট করে নাই, সো এটা পুরোটাই হবে না। এখন চলো শুরু করি। এক্স ইজ ইকুয়াল টু আমরা 2 দেই। 2 যদি দেই দেখো কত আসে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 4। আচ্ছা ভাইয়া, 4 কি 9 থেকে বড়? না, 4 9 থেকে বড় না। এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 8। আচ্ছা ভাইয়া, 8 কি হচ্ছে 130 থেকে ছোট? হ্যাঁ ছোট, এটা মেনেছে। বাট এ পাশ তো মানে নেই, আমাকে তো দুইটাই হচ্ছে মানতে হবে। এক্স ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি বলা যায় বলো তো ভাইয়া? এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে, ওকে ওকে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 9। আচ্ছা ভাইয়া, 9 কি হচ্ছে 9 থেকে বড়? না, তাহলে এটাও মানবে না। 9 তো আসলে দেখো ভাইয়া, 9 তো আসলে 9 সমান, তাই না? এবং এক্স কিউব ইজ ইকাল টু হচ্ছে কত? 3 কিউব। 3 কিউব কত বলো তো? 27 না? 27 কি আসলে 130 থেকে ছোট? হ্যাঁ ছোট। ওকে, এবার চলো আমরা এক্স ইজ ইকাল টু 4 লিখে দেখাই, দেখি কত আসে। এক্স ইজ ইকাল টু যদি 4 হয় তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে হচ্ছে 4 4 16। আচ্ছা, এতক্ষণে মিলছে। আচ্ছা বলো তো আমাকে, 16 কি 9 থেকে বড় না? 16 কি 9 থেকে বড় না? হ্যাঁ, 16 হচ্ছে 9 থেকে বড়। তাহলে এবং এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু কত? 4 কিউব। 4 কিউব কত? চলো একটু দেখি। 4 কিউব মানে হচ্ছে আমাদের 64। 64। আচ্ছা 64 কি হচ্ছে 130 থেকে ছোট? হ্যাঁ 130 থেকে ছোট। তার মানে আমাদের এইটা মানছে, এইটা হচ্ছে আমাদের শর্তটা মানছে, বুঝছো? বা শর্ত মিট করেছে। এখন আমরা এক্স ইজ ইকুয়াল টু 5 দেখব। চলো দেখি কত হয়। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। তার মানে কত? 5 5 25। আচ্ছা ভাইয়া, 25 কি হচ্ছে 9 থেকে বড়? হ্যাঁ 9 থেকে বড়। এবং এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 5 কিউব ইজ ইকুয়াল টু কত দেখো তো? 5 কিউব সমান সমান হচ্ছে 125। 125। আচ্ছা 125 কি 130 থেকে ছোট? হ্যাঁ 125 হচ্ছে 130 থেকে ছোট। তার মানে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 5 এই শর্তটা হচ্ছে মিট করেছে। চলো আমরা হচ্ছে এখন এক্স ইজ ইকুয়াল টু 6 দিয়ে দেখি কি হয়। এক্স ইজ ইকুয়াল টু 6 দিয়ে দেখি, চলো কি হয়। এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার 6 স্কোয়ার। 6 6 কত? 36 না? হ্যাঁ 36। আমাদের 36 হচ্ছে 9 থেকে বড়। এবং 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 কি এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 6 কিউব। আচ্ছা 6 কিউব মানে কত দেখি তো? 6 কিউব মানে হচ্ছে 216। এবার তোমরা একটা কথা বলো, এই যে 216,
এই যে 216, এই 216 কি বলো তো? এই 216 কি হচ্ছে আমার 130 থেকে ছোট না? ছোট তো, তাই না? বলো বলো, ছোট না? হ্যাঁ ছোট। না রে বোকা, 216 হচ্ছে 130 থেকে ছোট না, 130 থেকে বড়। তার মানে আমার এই শর্তটা হচ্ছে মিট করে নাই। তার মানে কি বুঝলাম? আমার x = 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 6 হবে না। আমার শুধুমাত্র শর্ত মিট করেছে কোথায় বলো তো? আমার শুধুমাত্র শর্ত মিট করেছে হচ্ছে এই যে x = 4 এবং 5 এ। ও ছোট হয়ে গেছে। ওকে, আর ওকে ফাইন, বাদ দাও। আমাদের হচ্ছে মিট করেছে কোথায়? শুধুমাত্র এই যে দুই জায়গায়, x = 4 এবং 5 এর জন্য। তাহলে আমার অ্যান্সারটা কি হবে বলো তো? অ্যান্সারটা কি হবে? সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিই আমরা। চলো, পারো না এবার? নিজে পারবা? ট্রাই করো তো, কি হবে বলো তো আমাকে, ভাইকে বলো তো কি হবে। ভাই সব কিছু তো করেই দিয়েছেন আপনি, লিখেও দেন। তাহলে বলা যাবে হচ্ছে আমাদের নির্ণয় সেট কত বলো তো? 4,5। 4,5, বুঝছো? এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝছো এবার? ভাইকে বলো তো বুঝছো কিনা, আশা করি বুঝছো। ওকে, তাহলে আমরা এবার আমাদের তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয়, এইটা কোন পদ্ধতিতে আছে বলো তো? এটা কোন পদ্ধতিতে আছে? সেট গঠন পদ্ধতিতে আছে না? কিভাবে বুঝলাম? দেখো তো এখানে শর্ত প্রয়োগ করে দিছে না, শর্ত দিয়ে দিছে, এটা দেখে বুঝছি আমার এটা হচ্ছে আমার সেট গঠন পদ্ধতিতে আছে। আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আমি এই শর্তগুলোকে হচ্ছে বিভিন্নভাবে অনেক ম্যানিপুলেশন করে 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 দেন আমি আমার তালিকা পদ্ধতির একটা ছোট ফর্ম পেয়েছি। বুঝছো? আচ্ছা, এরপরে আমি একটা দেখি, চলো। ওকে, এখানে কি বলছে? এইখানেও বলছে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অ্যান্ড এখানে কি দিয়ে দিছে দেখো, এখানেও হচ্ছে একটা শর্ত দিয়ে দিছে, একটা শর্ত দিয়ে দিছে। অ্যান্ড এখানেও হচ্ছে আরেকটা মজার জিনিস বলে দিছে, সেটা হচ্ছে এই যে এক্স বিলংস টু এন। আচ্ছা, এটা নিজেরা করতে পারবা না? নিজেরা করবা, নিজেরা পারবা না? নিজেরা করবা। কি বলছে ভাই? জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, নিজেরা নিজেরা করবা, করে করে কি করবা? আমাদের গ্রুপে হচ্ছে সাবমিট করে দিবা, যে সাবমিট করে দিবা, যে বলবে যে ভাই দেখেন তো হয়েছে কিনা, ভাই দেখে দিব। বুঝছো? আমাদের ইনসাইড একাডেমিয়ার একটা গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপের মধ্যে কি করবা তোমরা, এই এই ম্যাটটা সলভ করবা, সলভ করে হচ্ছে ভাইকে পাঠিয়ে দিবা। বুঝছো? ভাই দেন দেখে তোমাদেরকে দিব। আচ্ছা, তো এখানে কি বলছে দেখো তো, এক্স ইলেমেন্ট অফ এন, তার মানে এক্স এর যে ভ্যালুগুলো হবে সবগুলো হবে হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কারা? 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। বুঝছো? এরা হবে। অ্যান্ড এখানেও দেখো কি সুন্দর সুন্দর করে একটা শর্ত দিয়ে দিছে, যে এক্স কিউবের ভ্যালু হইতে হবে অবশ্যই 25 থেকে বেশি, তারপর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু হইতে হবে অবশ্যই 264 থেকে কম। পারবা না ভাইয়া? করে দিছি না এর আগে একটা? ওইভাবে সেম ভাবে এটা করবা, করে গ্রুপের মধ্যে পাঠাই দিবা। বুঝছো? নোটটা শেয়ার করবা। তাহলে চলো আমরা একটু সামনে যাই। আমাদের কিন্তু বইয়ের 1 নম্বরের যত ম্যাথ ছিল ক্লিয়ার, সব সেম সেম ম্যাথ। আচ্ছা, এবার আসছি আমরা কোথায় আসছি বলো তো? এবার আসছি আমরা সেট গঠন পদ্ধতিতে। এতক্ষণ আমরা কি দেখলাম? তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন আমরা দেখব হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ তোমাকে তালিকা পদ্ধতি দিয়ে দিছে, তোমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। অর্থাৎ 1 2 3 4 5 6 দিয়ে দিছে, তোমাকে হচ্ছে একটা শর্ত বানাবা, শর্ত বানায় হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে। বুঝছো? তাহলে চলো শুরু করি। ওকে, দেখো তো একটা কথা, এখানে একটা জিনিস কিন্তু দেখা গেছে। কি দেখছি জানো? আমি একটা জিনিস দেখে ফেলছি, সেটা হচ্ছে দেখো, আমি যদি বলি 36 ইজুকাল টু, আমি যদি 36-এর গুণনীয়কগুলো বের করি, দেখো তো কি হয়। 1 গুণন 36, 36 একে 36, তারপর কি বলা যায় দেখো তো, 18 দুগুণে 36 বলতে পারি। এরপর কি বলা যায় দেখো তো,
3 12 36। এরপর কি বলা যায় বলো তো? 4 নং 36। তারপর কি বলা যায় বলো তো? 6 6 36। বুঝছো? এখন ধরো আমি যদি 36-এর গুণনীয়কগুলো লিখি তাহলে কি হবে বলো তো? 36-এর গুণনীয়কগুলো 1 2 3 4 5 5 নাকি 1 2 3 4 6 6 বলার পরে আবার 6 বলবা না, তারপর কি হবে 9 12 18 36। দেখো তো মিলছে কিনা? আমাদের 36-এর গুণনীয়কের সাথে মিলছে? হ্যাঁ মিলছে। তার মানে বুঝতে পারলাম আমার এখানে মূলত হলো 36-এর গুণনীয়কগুলো লিখে দিছে, তোমাকে বলছে এটাকে তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। পারবা না? ভাই দেখাই দিচ্ছি। তাহলে দেখো তো ভাইয়া এখানে সবগুলো কি সব স্বাভাবিক সংখ্যা না? আচ্ছা, তাহলে বলতে পারি সুতরাং সকল সংখ্যা বা এই সেটটি সেটটি একটি স্বাভাবিক সংখ্যা সেট। বলতে পারি সেটটি হলো স্বাভাবিক সংখ্যার সেট। সেটটা কি? সেটটা হচ্ছে আমার একটা স্বাভাবিক সংখ্যার সেট। এবং আরেকটা কথা বলতে পারি না, সেটা কি বলতো? আমার সেটটি হলো, এই সেটটা হচ্ছে কত? 36-এর গুণনীয়কের সেট। বুঝছো? এই সেটের যে সংখ্যাগুলো বা উপাদানগুলো সবাইকে আমার স্বাভাবিক সংখ্যা, এবং এই সেটটা হলো 36-এর গুণনীয়কের সেট। তাহলে আমি কি বলতে পারি বলো তো? সুতরাং নির্ণয় সেট সুতরাং আমার নির্ণয় সেটটা কি হবে বলো তো? ফার্স্ট অফ অল এক্স এক্স আমরা দেখে আসছি। এক্স দ্বারা কি বুঝি? আমরা উপাদানগুলোকে বুঝি, তাই না? এক্স। তারপর কি বলবো? তারপর বলবো হচ্ছে এই এক্সগুলো যেহেতু স্বাভাবিক সংখ্যা, এলিমেন্ট অফ এন, এন কে আবার ন্যাচারাল নাম্বার। বুঝছো? তারপর কি বলবো? সাজ দ্যাট বলার পরে বলবো এক্স, যে এক্সগুলো হচ্ছে আমার কি 36-এর গুণনীয়ক। এরা হচ্ছে আমাদের 36-এর 36-এর গুণনীয়ক এন্ড আমাদের ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। বুঝছো? তো আমাদের এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। বুঝছো? বলো তো ইজি না ভাইয়া? ইজি? ওকে ফাইন। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে ওকে, সুন্দর একটা ম্যাথ এটা। কেন সুন্দর জানো? সুন্দর একটা কারণেই, এখানে দেখবা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস দেওয়া। এই ম্যাথটা সবাই দেখলেই ভয় পায়। কেন ভয় পায়? কারণ ওই যে বেশি সুন্দর তাই ভয় পাচ্ছে এটা দেখে। চলো আমরা একটু করার ট্রাই করি, হ্যাঁ চলো। আচ্ছা দেখো তো ভাইয়া, আমাদের এই ম্যাথটাতে ওকে ফাইন, দেখো তো আমাদের এই ম্যাথটায় সলিউশন একটু দেখি। দেখো তো কি বলছে? +-4 +-5 +-6। আচ্ছা এই যে 4 5 6 বা প্লাস মাইনাস ধরো মাইনাসই ধরো, -4 -6 -5 -4, ধরো 0, দেন হচ্ছে 1 2 3 4 5 6, এরা কি সবাই পূর্ণ সংখ্যা না? বলো তো পূর্ণ সংখ্যা না? হ্যাঁ পূর্ণ সংখ্যা। জাস্ট এতটুকু মাথায় রাখো, এরা সবাই কি পূর্ণ সংখ্যা। এরা কি ফ্র্যাকশন ভ্যালু? না, এরা কিন্তু ফ্র্যাকশন ভ্যালু না, এরা সবাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ফাইন। আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বলে দিব যে এখানে সেটটি একটি কোন ধরনের সেট বলো তো? একটি পূর্ণ সংখ্যার সেট। বুঝছো? আমি কি বললাম? এখানে যে সেটটি রয়েছে এই সেটটি হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট। ওকে। তারপরে
আমি এবার কি করতে পারি বলো তো, কীভাবে সলভ করা যায়? গেস করো তো। একটা কাজ করবো সবসময় ভাইয়া, যখন তোমার সামনে একটা ম্যাথ দেখবা, তুমি সাথে সাথে সলভ করে ট্রাই করবা না। তুমি আগে বোঝা ট্রাই করবা যে এই ম্যাথটা তুমি কয়টা উপায়ে সলভ করতে পারো এবং কিভাবে কিভাবে তুমি সলভ করতে পারো। তো ভালো অ্যাপ্রোচ হলো যে তুমি ফার্স্টে যখন ম্যাথটা দেখবা, একটু দেখবা আগে যে ম্যাথটা এখানে কী কী বলছে, একটু দেখি, বুঝছো? দেখি, দেখার পরে নিজে নিজে একটু ভাববা যে এই ম্যাথটা আসলে কীভাবে কীভাবে সলভ করা যায়, বুঝছো? তারপরে তারপর হচ্ছে তুমি ধরো খাতা কলম বের করবা, লিখবা। আগে বুঝবা যে এই ম্যাথটা আমি কীভাবে কীভাবে সলভ করতে পারি, কয়টা ওয়েতে সলভ করতে পারি, অ্যান্ড দেন হচ্ছে নিজে নিজে করবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো, আমি কি বলতে পারি যে আমরা কিছুক্ষণ আগে কয়েকটা ম্যাথ দেখে আসছি। দেখো, আমরা কিছুক্ষণ আগে কয়েকটা ম্যাথ দেখে আসছি। দেখো, এই ম্যাথগুলোতে আমরা কি করছি, স্কোয়ার কিউব করে করে চেক করে দেখছি না যে ম্যাথটা এই কোন শর্তের জন্য এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার মিট করবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা সেইভাবে হচ্ছে ম্যাথগুলো করা ট্রাই করেছি। তো এই ধরনের ম্যাথগুলো সাধারণত তুমি স্কোয়ার কিউব এগুলো দিয়ে হচ্ছে তুমি ট্রাই করে করে দেখবা যে আসলে কয়টা ওয়েতে বা কয়টা পসিবল ওয়েতে তুমি হচ্ছে সলভ করতে পারবা। তাহলে আমাদের এখন অ্যাপ্রোচটা কেমন হবে? অ্যাপ্রোচটা হবে হচ্ছে আমরা সংখ্যাগুলোকে বা সেটটিকে কি করব, বর্গ এবং ঘন করার মাধ্যমে চেক করব বা সলভ করব, বুঝছো? তাহলে দেখো, আমরা যদি বর্গ ঘন করার মাধ্যমে যদি চেক করতে চাই তাহলে কিভাবে করা যায়, চলো একটু দেখি আমরা। ধরো ফার্স্ট অফ অল আমি বললাম x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে আমি যদি বলি এক্স স্কোয়ার সমান কত হয়, প্লাস মাইনাস 4 স্কোয়ার। আচ্ছা, আমাকে একটা কথা বলো যে আমরা যদি কোনো একটা নেগেটিভ ভ্যালুকে স্কোয়ার করি তাহলে কি সেটা পজিটিভ হয়ে যায় না? হ্যাঁ। তাহলে প্লাস মাইনাস 4 স্কোয়ার মানে কত বলো তো, 16 না? এবং আমরা কি বলছি, বর্গ করব এবং ঘন করব। তাহলে দেখো তো, আমি যদি ঘন করি এক্স কিউব ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হোল কিউব ইজ ইকুয়াল টু, দেখো তো কত আসে, আমাকে বলো, গেস করো কত আসে। চৌষট্টি না? প্লাস মাইনাস এখানে কত আসবে বলো তো, প্লাস মাইনাস 64 না? আমি কেমনে করছি বলো তো, আমি ক্যালকুলেটর দ্বারা করছি, যে ভাইয়ের কাছে ক্যালকুলেটর। আচ্ছা, ওকে ফাইন। এবার এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 যদি বলি হলে কি হবে বলো তো, হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 স্কোয়ার, 5 5 25 প্লাস মাইনাস 25 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু কত বলো তো, 5 না? প্লাস মাইনাস 5 হোল কিউব কত, 5 কিউব সমান হচ্ছে 125 প্লাস মাইনাস 125। এবার এক্স ইজ ইকুয়াল টু কি বলা আছে দেখো তো, প্লাস মাইনাস 6 হলে কি হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 স্কোয়ার। সো এখান থেকে আসে প্লাস মাইনাস 36 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হোল কিউব ইজ ইকুয়াল টু কত আসে, 6 কিউব ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 216। আচ্ছা, এখন দেখো তোমার তোমার এখন দেখো দেখো তোমার এই যে সংখ্যাগুলো পাইছো না, এক্স স্কোয়ার এবং কিউব, বর্গ এবং ঘন করার পর আমি কিছু সংখ্যা পাইছি, অ্যান্সার পাইছি। দেখো তো অ্যান্সারগুলোতে, দেখো তো 16 কি সবচেয়ে ছোট সংখ্যা না, আর 216 সবচেয়ে বড় সংখ্যা না, বুঝছো? 16 কি সবচেয়ে ছোট সংখ্যা, 216 কি সবচেয়ে বড় সংখ্যা। এর থেকে বড় সংখ্যা কি এখানে কোনো কিছু আছে? আর নাই। এর থেকে ছোট সংখ্যা কি কোনো কিছু আছে?
16, 25, 36, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে চলো আমরা সেটটা লিখি। তাহলে আমরা চলো সেটটা লিখি, অ্যান্সারটা লিখি। সুতরাং নির্ণয় সেট। আচ্ছা, সেটটা কোন ধরনের হবে? সেট গঠন পদ্ধতি হবে। নির্ণয় সেটটা হবে কি? সেট গঠন পদ্ধতিতে। তাহলে কি বলবো? ফার্স্টে একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে, তারপর বলতে হবে কি এক্স। বলে দিছি এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমার এই যে ভ্যালুগুলো। আচ্ছা, এই ভ্যালুগুলো কি আমার পূর্ণ সংখ্যা না? বুঝছো? এক্স আমার সব কি আমার আবার আচ্ছা দেখো তো, আমার এখানে এক্স এরা কি হবে? পূর্ণ সংখ্যা না? আমি কি বলেছি ফার্স্টেই? এই সংখ্যাগুলো হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা সেট, তাই না? পূর্ণ সংখ্যা যদিও বলেছি, তার মানে এক্স এলিমেন্ট হবে কার? জেড এর। বুঝছো? এক্স এলিমেন্ট হবে কার? জেড এর এলিমেন্ট হবে। একটু বোঝা গেছে? জেড এর এলিমেন্ট হবে। তারপরে একটা সাজদেট। ওকে, সাজদেট দেওয়ার পরে এক্স এলিমেন্ট অফ জেড সাজদেট, তারপর কি বলতো, আমার যে বর্গের যে ভ্যালুটা ওইটা হচ্ছে 16 আছে, এবং ঘনের যে ভ্যালুটা ওইটা ধরো 64, 125, 216, তিনটা সংখ্যা। এখানে বর্গের হচ্ছে তিনটা সংখ্যা, বাট সর্বনিম্ন সংখ্যা কত? 16, এবং সর্বোচ্চ সংখ্যা কত? 216। তাহলে এই কথা কি বলতে পারি কিনা দেখো তো, এক্স স্কোয়ারের যে ভ্যালুটা সেটা হবে কি বলতো, 16 এবং 16 থেকে বড়, 16 এবং 16 থেকে বড়। বুঝছো? এটা বোঝা গেছে? এবং আরেকটা জিনিস বলেছি, আরেকটা কি বলতো, 216 এবং 216 থেকে ছোট। এক্স কিউবের ভ্যালুটা কি হয়েছে? 216 থেকে ছোট। একটু কি বুঝছো? এটা কি বুঝছো যে এক্স স্কোয়ারের ভ্যালুটা হবে 16 এবং 16 থেকে বড়, এবং এক্স কিউবের ভ্যালুটা হবে 216 এবং 216 থেকে ছোট, মানে 125, 64। বুঝছো? তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝে গেছো। চলো সামনে যাই। কি আছে? ওকে, আমাদের ব্যাচ শেষ। আরে জোস জোস জোস। আমরা কিন্তু আমাদের অনুশীলনীর 1 নাম্বার মানে 2.1-এর 1, 2 এই দুইটি ম্যাথ কিন্তু মানে এই দুইটার মধ্যে অনেকগুলো ম্যাথ আছে, আমরা কিন্তু সবগুলো করে ফেলছি। কীভাবে করছি? ভাই তোমাদেরকে দেখাই দিছি মেইন থিমটা, যে কীভাবে কী করতে হবে, কীভাবে চিন্তা করতে হবে, অ্যান্ড বাকিগুলো তোমরা নিজেরা করবা, করে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা। বুঝছো? আচ্ছা, তাহলে চলো আমাদের নেক্সট টপিকে যাই। আচ্ছা, আমরা এখন মূলত হচ্ছে ভাইয়া বিভিন্ন ধরনের সেট সম্পর্কে জানবো। আমরা তো শুধুমাত্র এতক্ষণ হচ্ছে সেট সম্পর্কে জেনেছি জাস্ট, অ্যান্ড দেন আমরা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা তালিকা পদ্ধতি, দুইটা পদ্ধতি সম্পর্কে জানলাম। অ্যান্ড নাও আমরা হচ্ছে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন ধরনের সেট আছে আমাদের, আমরা সেগুলো সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করি। ফার্স্ট অফ অল আমাদেরকে বলে দিছে যে সসীম সেট বা শান্ত সেট, অ্যান্ড দেন বলে দিছে অসীম সেট বা অনন্ত সেট। আচ্ছা ভাইয়া, শান্ত বুঝো বা সসীম কি বুঝো তুমি? সসীম বুঝো? ধরো আমার কাছে, ধরো এই যে আমার পেনটা, ঠিক আছে, এই পেনের আমি যদি ধরো বলি এই পেনটা কতটুকু, এখান থেকে এতটুকু, তাই না? এখান থেকে এতটুকু না? ওর কি নির্দিষ্ট একটা ধরো ওয়েট আছে এবং নির্দিষ্ট ওর একটা উচ্চতা আছে, তাই না? আচ্ছা, এখন ধরো আমি যখন বললাম যে কোনো কিছুর একটা নির্দিষ্ট উচ্চতা বা নির্দিষ্ট ওয়েট থাকে, বুঝছো, যখন নির্দিষ্ট করে কোনো কিছু বলে দেওয়া থাকে তখন সেটা হয়ে যায় আমার সসীম বা লিমিটেড। যখন কোনো কিছুর কোনো লিমিটেশন থাকে না, বা ধর আমি যদি বলি স্বাভাবিক সংখ্যার একটা সেট আমাকে লিখে দেখাও, আমি কি এখানে কোনো লিমিটেড বা লিমিটেশন বা কোনো কন্ডিশন দিয়ে দিছি? কোনো কন্ডিশন যদি দিয়ে দিই তখন বুঝবো সেখানে আমি একটা লিমিটেশন করে দিছি। ওকে, বাট আমি যদি বলি তুমি আমাকে একটা স্বাভাবিক সংখ্যা সেট লিখে দেখাও, তুমি কি লিখতে পারবা? তুমি বলবা হ্যাঁ ভাই এটা ইজি, তো কি করবা? ব্রেকেট দিবা, লেখা শুরু করবা, লেখা শুরু করতে 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 তোমার পেজ শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, তোমার লেখা শেষ হবে না। কেন জানো? কারণ আমি তোমাকে একটা অনন্ত বা অসীম সেট তোমাকে আমি লিখতে দিছি। অসীম সেট কখনো তোমার শেষ হবে না, লিখতে থাকবা, খাতা শেষ হবে, বাট তোমার লেখা শেষ হবে না।
বুঝছো? তাহলে চলো আমরা একটু বোঝা ট্রাই করি। ধরো এ ইজ ইকুয়াল টু বললাম হচ্ছে 1357। আচ্ছা বলো তো 1357 এরা কি? এরা কি? এরা হচ্ছে আমার বিজোড় সংখ্যা না? এটা কি আমার একটা বিজোড় সংখ্যা সেট না? হ্যাঁ। তাহলে বলতে পারি এইটার ক্ষেত্রে এটা তো আমার তালিকা পদ্ধতি। আমি যদি একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে কি বলবো? x ইজ ইকুয়াল টু x সাচ দ্যাট x বিজোড় সংখ্যা এবং এবং কি বলে দিব? এবং বিজোড় সংখ্যাটা হচ্ছে এক্সটা হচ্ছে কি থেকে বড়? এক থেকে বড় এবং একের সমান, এবং কি বলতো 7 থেকে ছোট বা 7-এর সমান। বুঝছো? এটা বুঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। এখন ধরো তোমাকে আমি আরেকটা সেট লিখে দিলাম। সেই সেটটা হচ্ছে ধরো এরকম a ইজ ইকুয়াল টু 1 3 5 7 ডট ডট ডট। তাহলে এই সেটের জন্য আমি যদি বলি আমাকে তুমি একটা হচ্ছে কি করে দিবা? আমাকে তুমি একটা অসীম সেট লিখে ফেলছি তো আমি। আমাকে বললাম যে একটা সেট গঠন পদ্ধতিতে লিখে দেখাও। কি লিখবা? বলবা এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। লিখে এই যে কালি ব্র্যাকেট। আচ্ছা এখন আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। সেই কোশ্চেনটা হচ্ছে তোমরা কিন্তু আমাকে বলেছিলা বা আমি তোমাদের থেকে একটা কোশ্চেন করেছিলাম, সেটা হচ্ছে যে ভাইয়া তুমি কি আমাকে বলতে পারবা যে আমাদের যে জর্জ কেন্টো সাহেব উনি সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি দুইটি পদ্ধতির কথা বলেছে, কেন দুইটি পদ্ধতির কথা বলছে? কারণ তো অবশ্যই একটা আছে, কারণ তো আছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে ধরো তোমার কাছে যখন কোনো একটা সসীম বা শান্ত সেট দিয়ে দিবে তখন তুমি হচ্ছে একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবা, এন্ড তুমি চাইলে ওটাকে খুব সহজেই কি বলে একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবা। বাট যখন তোমাকে একটা অসীম সেট বা অনন্ত সেট দিয়ে দিবে, সেই অনন্ত সেট দিলে তুমি কি সেইটাকে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবা? পারবা না। তুমি কি পারবা? তুমি হচ্ছে ওইটাকে খুব সহজে একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবা। তুমি বলে দিবা যে এই পদ্ধতিতে হচ্ছে কি ভাইয়া, এই পদ্ধতিতে হচ্ছে বলবা এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। তার মানে তুমি এক কথা বলে দিলা যে এই সেটের মধ্যে সকল বিজোড় সংখ্যা আছে। বাট তুমি তালিকা পদ্ধতিতে 1 3 5 7 9 যতই যাও না কেন আলটিমেটলি তোমার খাতা শেষ হয়ে যাবে বাট তোমার লেখা শেষ হবে না। বুঝছো? এই জন্য মূলত হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যাতে বিশাল 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 লেখাকে আমি খুব অল্প জায়গার মধ্যে অল্প কোনো একটা ওয়ের মাধ্যমে যাতে আমি ওই প্রবলেমটা সলভ করতে পারি। বুঝছো? ওকে, তাহলে ভাই বোঝা গেছে শান্ত সেট আর অনন্ত সেট কি জিনিস? বোঝা গেছে? ওকে ওকে চলো বুঝি। আচ্ছা ফাঁকা সেট, ফাঁকা সেট কি জিনিস ভাইয়া? এই সেটটা শুনে আমার কাছে ফিল হতে পারে ফাঁকা ফাঁকা মানে হচ্ছে ধরো তোমার একটা রুম আছে, রুমের মধ্যে ধরো কোনো মানুষ নেই, সো কি বলতে পারি মানুষবিহীন রুম, তাই না? বোর্ড, বোর্ডের মধ্যে কোনো কিছু লেখা নেই, লেখাবিহীন বোর্ড, তাই না? তাহলে ধরো তোমার কাছে এমন একটা সেট আছে যে সেটের মধ্যে কোনো উপাদান নাই, তখন তুমি সেটা কি বলবা? উপাদানবিহীন সেট, তাই না? হ্যাঁ, এই উপাদানবিহীন সেট যদি তোমার কাছে থাকে তখন তুমি ওই উপাদানবিহীন সেটটাকে কি বলবা? ফাঁকা সেট বলবা। বুঝছো? চলো একটু দেখি তো আমরা ট্রাই করি, বোঝার ট্রাই করি। ধরো তোমার কাছে আছে এ একটা সেট, এই সেটের মধ্যে জাস্ট কার্লি ব্র্যাকেট দেওয়া আছে। বুঝছো? জাস্ট কার্লি ব্র্যাকেট দেওয়া আছে, কোনো উপাদান দেওয়া আছে? নাই। এই সেটের মধ্যে কোনো উপাদান দেওয়া নেই। তার মানে কি বলবো জানো? তার মানে বলবো এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে ফাঁকা সেট, এরকম বলতে পারি। তাহলে বলা যায় যে এই জিনিসটা এটা এই যে কার্লি ব্র্যাকেট যদি দিয়ে রাখো এভাবে এবং এই যে ফাই এই চিহ্ন যদি দিয়ে রাখো, তাহলে আমরা সাধারণত এই দুইটার মাধ্যমে ফাঁকা সেটকে আমরা নির্দেশ করে থাকি। বুঝছো? তাহলে আমি যদি বলি এন অফ এ, এন অফ এ, তাহলে কত হবে বলো তো? এন অফ এ মানে কি? এর মধ্যে কয়টা উপাদান আছে? 0 সংখ্যক।
জিরো সংখ্যক উপাদান আছে, বুঝছো? আমি এখন আরেকটা মজার জিনিস দিচ্ছি, দাঁড়াও। ওকে, ভাই একটা জিনিস দিচ্ছি। ধরো তোমার কাছে আছে বি, অ্যান্ড এই বি এর মধ্যে বললাম ধরো 5 6, আমি যদি বলি এন অফ বি ইজ ইকুয়াল টু হোয়াট, তুমি কি বলবা? কি বলবা? বলবা যে এন অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 না? মানে হচ্ছে তোমার এখানে দুইটা উপাদান আছে, এই জন্য 2 লেখছো, বুঝছো? আচ্ছা 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 আচ্ছা, আর একটু মজা করি তোমার সাথে, চলো। ভাই বলে দিলাম যে সি আরেকটা সেট রয়েছে আমার কাছে, এবং এই সেটের মধ্যে ওকে ওকে, এই তো। এবার ভাইকে বলো তো, এই সেটের মধ্যে উপাদান সংখ্যা কত? এই সেটের মধ্যে উপাদান সংখ্যা কত? এই সেটের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে কয়টি বলো তো? আমি যদি বলি এন অফ সি ইজ ইকুয়াল টু কত বলবা? একটি। এই কোশ্চেনটা ভাইয়া সবসময় মনে থাকে, কেন জানো? এটা হচ্ছে আমার স্কুলে পরীক্ষা একবার আসছিল, বাট আমি ভুল করে আসছি। আমি বলে দিয়েছি 0টি। আমি যখন স্কুলে ছিলাম তখন হচ্ছে আমার এই কোশ্চেনটা আসছিল একবার, আমাদের হাফ ইয়ারলিতে, মনে আছে, অলওয়েজ মনে থাকে। সি একটা সেট দিয়ে দিছে, সেই সেটের মধ্যে আরেকটা কার্লি ব্রেকেট দিয়ে দিছে। দেখো আমরা কিন্তু ফাঁকা সেটের মধ্যে দেখেছি যে এভাবে কার্লি ব্রেকেট দিলে আমরা বুঝি ওটা একটা ফাঁকা সেট। এখন দেখো যে সি একটা সেট, এই সেটের মধ্যে, আচ্ছা এই কালারটা আমি একটু ডিফারেন্ট করে দিই, তাহলে বোঝা যাবে। এই তো দেখো এই যে সি সেট, এই সি নামক যে সেট, তার মধ্যে দেখো একটা ফাঁকা সেট আছে না? হ্যাঁ, ফাঁকা সেট আছে। তার মানে এই সি সেটের মধ্যে একটা ফাঁকা সেট আছে, এই জন্য বলতেছি সি এর উপাদান সংখ্যা একটি। আমি বলে দিয়েছিলাম বোকার মতো 0টি। আমি কেন 0টি বলে দিয়েছিলাম? কারণ দেখো আমরা কিন্তু শিখে আসছি যে আমরা যদি এরকম যদি ফাঁকা সেট দেখি তাহলে বলি যে ওইখানে হচ্ছে উপাদান সংখ্যা 0 সংখ্যক বা 0টি। তো স্যাররা কি করছে, এই সেটের মধ্যে আরেকটা ছোট সেট দিয়ে দিছে, মানে সি সেটের মধ্যে একটা ফাঁকা সেট দিয়ে দিছে। তাহলে কি ওই বড় সি সেটের মধ্যে একটা ফাঁকা সেট যেহেতু আছে, তার মানে কি তার সংখ্যা কি একটি না? হ্যাঁ, একটি। এটা কি বোঝা গেছে? তাহলে আমরা এখানে বলতে পারি বি এর উপাদান সংখ্যা 2টি, ফাঁকা সেট ওর উপাদান সংখ্যা কয়টি? 0টি। আর কোন একটা সেটের মধ্যে যদি একটা ফাঁকা সেট থাকে তাহলে ওই সেটের উপাদান সংখ্যা হবে কয়টি? একটি। ধরো এখানে একটা না, ধরো এখানে যদি আরো একটা থাকতো, ধর বললাম ডি ডি কমা তাহলে আমি যদি বলি এন অফ ডি কত, কি বলবা? 2টি না? কয়টি বলো? না 3টি, না 4টি, না 0টি, না একটি? তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা, এটা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? কি করবা? কমেন্ট করে জানাবা, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট করে ভাইকে জানাবে যে এখানে ডিতে কি জানাবা, যে এন অফ ডি ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? এন অফ ডি ইজ ইকুয়াল টু হোয়াট। ডিতে আসলে কয়টা সেট আছে ভাইকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাঁকা সেট আমরা বুঝে গেছি, আশা করি বুঝে গেছি। চলো শুরু করি। আমাদের এবার শুরু করবো আমরা হচ্ছে উপসেট। আচ্ছা, উপসেট মানে কি বুঝো? আচ্ছা, আমরা সাধারণত হচ্ছে টিভিতে দেখি না, পুলিশ থাকে, পুলিশের কমিশনার থাকে, দেন কমিশনার থেকে আবার উপকমিশনার থাকে, বুঝছো? মানে কি? মানে হচ্ছে ধরো কমিশনার যে উপরের পজিশনে আছে, অ্যান্ড তার পরবর্তী পজিশনে হচ্ছে উপকমিশনার, বুঝছো? আবার ধরো আমরা বলি বাদ দাও,
আচ্ছা, তারপর আমরা আসি উপসেট নিয়ে। আচ্ছা, উপসেট মানে কি বুঝো? এখানে দেখো দুটা কথা আছে। উপসেট তার মানে তোমার একটা বিশাল বড় সেট থাকবে, অ্যান্ড সেই বিশাল বড় সেটের কয়েকটা পোর্শন তুমি ভাগ ভাগ করে রাখবা, তাদেরকে বলবা হচ্ছে উপসেট। ওকে, চলো বোঝা ট্রাই করি আমরা একটু। ধরো কি হলো যে, হ্যাঁ ধরো আমার কাছে আছে হচ্ছে এ একটা সেট, ধরো এর মধ্যে রয়েছে 1 2 3, তিনটা উপাদান আছে। আমি যদি বলি কি, আমি যদি বলি এন অফ এ, তুমি আমাকে কি বলবা? তুমি আমাকে বলবা 3। একটু ক্লিয়ার না? আমরা তো জেনে আসছি এতক্ষণে। ওকে, এখন উপসেট বা সাবসেট, তার আগে একটু বলে দিই, আমরা আমাদের এই যে সাবসেট, এটাকে আমরা হচ্ছে কিভাবে প্রকাশ করি বলতো? আমরা এই সাবসেটকে প্রকাশ করি হচ্ছে এভাবে দ্বারা, এরকম একটা সাইন দ্বারা হচ্ছে আমরা সাবসেটকে প্রকাশ করে থাকি। বুঝছো? ওকে, তাহলে আমরা ধরো এ এ আমাদের যে সেটটা রয়েছে, আমি চাচ্ছি আমার এ সেটটার কিছু সাবসেট তোমাকে দেখাইতে। সাবসেট মানে কি? উপসেট। ঠিক আছে? ওকে, দেখো আমরা যদি বি আরেকটা সেট লিখি, এটা ধরো বললাম 1 2 3 4 অ্যান্ড 5। আচ্ছা, আমার কাছে দুইটা সেট আছে, এ একটা সেট, বি একটা সেট। এখন আমি উপসেট এই টপিকটা একটু ভালো মতো বোঝার জন্য কিছু কথা বলবো। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ভাইয়া, কিছু কথা ভাইয়া লিখে দিচ্ছি। বললাম এ ও বি দুইটি সেট। কি বললাম? এ ও বি হচ্ছে দুইটা সেট। একটু কমাই দিই এখন। হ্যাঁ ঠিক আছে। ওকে, এ ও বি কি ভাইয়া? এ ও বি হচ্ছে ভাইয়া দুইটা সেট। এখন আমি বলবো যে এ যে সেটটা, দেখো এ সেটের উপাদান কম না? হ্যাঁ কম। আমি বলবো যে এ সেটকে বি সেটের উপসেট বলতে পারি, বা বলবো যদি ও কেবল যদি এ এর প্রত্যেকটি উপাদান, এ এর প্রত্যেকটি উপাদান বি সেটের উপাদান সংখ্যা হয়, বি সেটের উপাদান হয়। ঠিক আছে, কি বলবো? এ একটা সেট, এ সেটটা হচ্ছে বি সেটের উপাদান হবে যদি কেবল যদি এ এর প্রত্যেকটা উপাদান বি সেটের উপাদান সংখ্যা হয়। তখন তখন আমি একটা কথা বলতে পারবো। কি বলবো? তখন আমি বলবো যে এ এলিমেন্ট অফ বি। বুঝছো? আমরা উপসেটকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, অ্যান্ড আমি বলে দিচ্ছি কি, মানে এ হচ্ছে বি এর একটা উপসেট হবে। কখন হবে? যখন এ এর প্রত্যেকটা উপাদান বি এর উপাদানের সমান সংখ্যক বা সেম সেম হবে। বুঝছো? একটু কি ক্লিয়ার? ভাইকে বলো একটু কি ক্লিয়ার? ওকে, ধরো ভাই তোমাকে একটা কোশ্চেন দিই। সেই কোশ্চেনটা হচ্ছে এমন হতে পারে যে আমার কাছে এ একটা সেট রয়েছে, এ সেটটা হচ্ছে ধরো এরকম 1 2 এ, অ্যান্ড বি আরেকটা সেট রয়েছে ধরো 1 2 3 4। আমি বললাম যে এই সেটটা হচ্ছে বি সেটের একটা উপসেট। তোমরা কি আমার সাথে একমত? না, তোমরা আমার সাথে একমত না, একমত হবা না। কেন হবা না? এটা উপসেট হইতে পারে না। কেন পারে না? কারণ দেখো এ সেটের মধ্যে কি আছে? এ 1 2 এ আছে না? দেখো এই এ কি হচ্ছে বির মধ্যে আছে? এই যে এ, এটা কি বির মধ্যে আছে? নাই কিন্তু। সো আমি এটাকে উপসেট বলতে পারবো না। বুঝছো?
আচ্ছা, তারপরে ভাইয়া হচ্ছে অন্য একটা পেজ নেই, অন্য পেজ নিয়ে হচ্ছে বোঝাই দেয় এই জিনিসটা একটু ক্লিয়ারলি। এ একটা সেট রয়েছে, অ্যান্ড এই সেটটা হচ্ছে ধরো এরকম 1 2 3, ধরো তোমার কাছে বি নামক একটা সেট আছে, বি সেটটা হচ্ছে 1 2, আচ্ছা বি সেট দরকার নেই, আমি এ সেটটা দিয়ে বুঝাই আগে। আচ্ছা, তোমার কাছে এ একটা সেট আছে, এখন আমি এই এ সেটের উপাদান সংখ্যা নির্ণয় করব, বুঝছো, বা উপসেটগুলো এখন বের করব। চলো কীভাবে বের করা যায়। ফার্স্ট অফ অল কী করবা জানো, আগে একটা ফাঁকা সেট দিয়ে নিবা, কমা দিবা, তারপরে প্রতিটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি নিবা, 1 2 3 নিছ, আচ্ছা কমা। এবার দুইটা দুইটা করে নিবা, নাও 1 2, তারপর হচ্ছে কি 1 2 হয়েছে, তারপর দেখো 1 3, তারপর কি নিবা 2 3 নিছ, সব নেওয়া হয়েছে। এবার পুরোটাই নিবা 1 2 3। এবার তুমি ভাইকে বলো যে এইখানে আসলে কতটা সংখ্যা হয়েছে, বলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেখো তোমার উপাদান সংখ্যা কত ছিল, উপাদান সংখ্যা কত ছিল, এন অফ এ কত ছিল বলো তো, এন অফ এ কত ছিল, 3 ছিল। তাহলে তুমি উপাদান সংখ্যা কতটা পাইলা, 3টা উপাদান থেকে তুমি উপাদান সংখ্যা পাইছো হচ্ছে 8টা, বুঝছো। যখন তোমার কাছে উপাদান সংখ্যা ছিল 3টা, তখন উপাদান সংখ্যা পাইছো কয়টা, 8টা। আবার ধরো ভাই আরেকটা তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে ভাই, আরেকটা দেখাচ্ছি, এটা একটা সাইড করি। সাইড করি এটাকে, ওকে, ওকে ফাইন, সাইড করে দিয়েছি ওটাকে। এবার হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস তোমাকে দেখাচ্ছি, মজার জিনিস একটা দেখাচ্ছি। ধরো বললাম বি, আমার কাছে আরেকটা সেট রয়েছে, বি সেটের উপাদান সংখ্যা বললাম ধরো হচ্ছে 4 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে বি এর উপাদান সংখ্যা আমি বের করে ট্রাই করব। আমরা কীভাবে করি, বা উপসেটগুলো আমরা কীভাবে বের করি, আমরা ফার্স্টে একটা ফাঁকা সেট দিয়ে নিই, কমা, তারপর হচ্ছে প্রতিটা সেটকে বা প্রতিটা এলিমেন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি লিখি। দেখো তাহলে 4 5 অ্যান্ড দেন কী করি, পুরোটা লিখে ফেলি, যেহেতু এখানে দুইটা আছে দুইটাই। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া এখানে উপাদান সংখ্যা কয়টা হয়েছে, উপসেট, উপাদান সংখ্যা যখন দুইটা ছিল, উপসেট কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে কি এটাকে লেখা যায় কিনা দেখো তো, এন অফ বি যখন ছিল, এন অফ বি এর জন্য উপাদান কত, দুইটা, দুইটা উপাদানের জন্য আমি উপসেট পাইছি কয়টা, 4টা। আমি যখন 3টা উপাদান নিয়ে ম্যাথটা করলাম, 3টা উপাদান নিয়ে ম্যাথটা করলে আমার 3টা উপাদান নিয়ে যদি ম্যাথটা করি, আমার উপসেট আসে 8টা। আমি 2টা উপাদান নিয়ে যখন উপসেট বের করলাম, দেখলাম আমার অ্যান্সার আসছে 4টা। তাহলে আমি এখান থেকে একটা কথা বলতে পারি কিনা দেখো তো, বলতে পারি কিনা দেখো তো, কি বলা যায়, ওকে 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 বলি, যদি উপাদান সংখ্যা n সংখ্যক হয়, তবে ওই সেটের উপসেট হবে
টু টু দ্য পাওয়ার n সংখ্যক, বুঝছো? আচ্ছা, কোন সেটের উপাদান সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে তার উপসেট হবে টু টু দ্য পাওয়ার n সংখ্যক, বুঝছো? n সংখ্যক যদি উপাদান হয় আমার উপসেট হবে কি টু টু দ্য পাওয়ার n সংখ্যক। কথা ক্লিয়ার? আমার কোন সেটের উপাদান সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে আমি বলবো ওই সেটের উপাদান কি হবে, ওই সেটের উপসেট হবে হচ্ছে টু টু দ্য পাওয়ার n সংখ্যক। ক্লিয়ার বিষয়টা? ওকে, ফাইন। বোঝা গেছে ভাই? বোঝা গেছে উপাদান সংখ্যা বা উপসেট? ভাই আশা রাখতে পারি তোমরা হচ্ছে বুঝে গেছো। চলো সামনে যাই। আমাদের এখন চলে আসছে প্রকৃত উপসেট। এটা আরো মজার। কেন মজার? চলো দেখা ট্রাই করি। এইবার তোমরা ইজিলি বুঝে যাবে সব কিছু। ধরো তোমার কাছে এই একটা সেট রয়েছে, কত বললাম, ধরো 1 2 3, অ্যান্ড এই এ সেটের উপাদান সংখ্যা যদি ভাই বের করি, তোমরা পারবা না ভাইয়ের আগে বের করতে? আমি আশা করি পারবা। ফার্স্টে কি করবা, একটা ফাঁকা সেট দিবা, কমা, দেন কি করবা, ইন্ডিভিজুয়ালি আগে তাদেরকে লিখে ফেলবা 1 2 3, তারপর কি করবা বলো তো ভাইয়া? তারপর হচ্ছে দুইটা দুইটা করে নিবা, 1 2 1 3 2 3, দুইটা দুইটা করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এবার আমি হচ্ছে তিনটা তিনটা করে নিব, 1 2 3। আচ্ছা, নিছি। তাহলে দেখো তো আমার এ সেটের উপসেট কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। মোট উপসেট কয়টা হয়েছে? আটটা হয়েছে। আমি এখন কি বের করব? প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। আমি বা আমরা এই প্রপার সাবসেটকে আসলে কি দ্বারা প্রকাশ করি জানো? আমরা এই প্রপার সাবসেটকে হচ্ছে আমরা প্রকাশ করি হচ্ছে সাবসেটের মতো করি। আমরা সাবসেটের মধ্যে কি করছি, নিচে একটা দাগ দিয়ে দিছি না? বাট আমরা প্রপার সাবসেটের মধ্যে নিচে কোনো দাগ দিব না, বুঝছো? এটাই হচ্ছে আমার প্রতীক। এই প্রতীকের সাহায্যে হচ্ছে আমরা প্রপার সাবসেট প্রকাশ করে থাকি, বুঝছো? ওকে, তাহলে দেখো তো আমি এ যে সেট, এই সেটের মোট 8টা সাবসেট পেয়েছি। এখন বিষয় হচ্ছে আমি যদি এখান থেকে এই যে সেটটা, এই সেটের উপাদান সংখ্যা থেকে যদি আমি মেইন যে সেটটা, এই সেটের মতো মিল রেখে যে মেইন সেটটা, ওই সেটটা যদি বাদ দিয়ে দেই, তাহলেই মূলত আমি হচ্ছে আমার কি পেয়ে যাব? প্রকৃত উপসেট পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে বলো তো ভাইয়া, আমরা যখন শিখেছি যে n সংখ্যক, আমাদের যদি কোনো n সংখ্যক কি থাকে, n সংখ্যক যদি কোনো আমাদের এলিমেন্ট থাকে, তাহলে তার রেসপেক্টে আমাদের সাবসেট কি হবে? আমাদের সাবসেট হবে টু টু দ্য পাওয়ার n সংখ্যক। তাহলে প্রপার সাবসেট কত হবে? প্রপার সাবসেট কত হবে? টু টু দ্য পাওয়ার n থেকে আমরা একটা বাদ দিছি না? একটা বাদ দিছি না? টু টু দ্য পাওয়ার n মাইনাস 1, বুঝছো? এটা কি বুঝছো ভাইয়া? এটা কি বোঝা গেছে? এই জিনিসটা কি বোঝা গেছে? এই জিনিসটা কি বোঝা গেছে যে আমার n সংখ্যক যদি এলিমেন্ট থাকে কোনো একটা সেটের মধ্যে, তাহলে সেই সেটের সাবসেট হবে টু টু দ্য পাওয়ার n সংখ্যক, এবং প্রপার সাবসেট হবে টু টু দ্য পাওয়ার n মাইনাস 1। কেন মাইনাস 1? কারণ এই যে মেইন যে সেটটা, এই সেটের মতো দেখতে যে সাবসেটটা ছিল সেটা আমরা লিখবো না, সেটা মুছে দেব। তাহলেই হয়ে যাবে কি আমাদের প্রপার সাবসেট। বলো, ক্লিয়ার না?